দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি একটি ঘটনা নিয়ে এবং সেই ঘটনার বিশ্লেষণ করা হয়, ঘটনার পরবর্তী ভবিষ্যৎ কতদূর কি হতে পারে এবং করণীয় কি থাকতে পারে এই বিষয়ে আমাদের সাথে কথা বলেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে এই আলোচনায় আপনাদের সাথে আছে আমি মুরসালিন হক জুনায়েদ এবং আজকের আলোচনার বিষয় অস্থিতিশীলতার দায় কার। বরাবরের মতোই স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতেই তাদের সাথে পরিচয় হয়ে নেব। আমার ডানেই আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তার পাশেই রয়েছেন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকের যে বিষয়টি অস্থিতিশীলতার দায় কার এই বিষয়ে কথা শুরুর আগেই আমরা শুরু করব জনাব মনিরুল ইসলাম আকন্দ আপনার মাধ্যমে একটি বক্তব্য কোট আনকোট আমি আপনাকে শোনাবো, তারপরে আসলে প্রশ্নটি করব। কোট করছি, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে অর্থাৎ দেশটাকে আনসেটেল অর্থাৎ অস্থিতিশীল করার জন্য, আনকোট। এই বক্তব্যটি ব্রিটিশ ব্রডকাস্টার কর্পোরেশন বিবিসির বাংলাদেশ যেই অবস্থান, বাংলাদেশের যেই শাখাটি সেখানে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ নিউজ 24। নিউজ 24-এর দর্শকদের আমার শুভেচ্ছা, সহবক্তার প্রতি আমার সম্মান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা এই বক্তব্যটা দিয়েছে এবং আমরা শুনেছি বিবিসিতে এটা সম্প্রচার হয়েছে। বিবিসির সম্প্রচার প্রয়োজন নাই, এটা কি আমরা জানি না? এটা তো একেবারে বাস্তব সত্য যে পতিত সরকার, তাদের যে দোসররা, নাতিপুতিরা এখনও যে দেশে আছে, তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটাই স্বাভাবিক। এবং নিরাপত্তা সিচুয়েশন আপনারা বলছেন অবনতি হচ্ছে, খারাপ হচ্ছে, বাট আসলে চিত্রটা কি? মানে আমি তো মনে করি যে এখনও পরিস্থিতি অনেক সহনশীল আছে এবং এটা যতটুকু ঘটছে তার থেকেও বেশি প্রচার হচ্ছে এবং এই অপচেষ্টা চালাচ্ছে যারা পতিত সরকারের লোকজন যারা আছে, যারা এই বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশে ভালো চায় না। এবং এখানে আমি মনে করি যে আমাদের সাংবাদিক আপনাদেরকেও দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব সহকারে সংবাদ প্রচার করতে হবে। আমি সেদিন দেখলাম যে একটা পুলিশ একটা বিশৃঙ্খল সিচুয়েশন, একটা কনস্টেবল সে লাঠি দিয়ে সেই ক্রাউডটা ভাঙার চেষ্টা করছে এবং আমি মনে করি যে এই কনস্টেবলটাকে স্বাধীনতা পদক দেওয়া উচিত। এবং পুলিশ এক সময় যে গুমের সাথে জড়িত ছিল বা অন্যান্য বাহিনী যেটা জড়িত ছিল, এটা তো সবাই সম্পৃক্ত ছিল না। পুলিশ বাহিনীতেও আমি মনে করি যে মেজরিটি ইজ ভেরি গুড এবং সেটার প্রমাণ হচ্ছে তাদের যে মনোভাব এখন দেখছি। তো আইন শৃঙ্খলা এরশাদ পতিত হয়েছিল, মাত্র 5 জন না 6 জন মারা গিয়েছিল তারপরে। বাট এখন আমরা গতবার দেখলাম যে 1400-এর বেশি, সঠিক সংখ্যা আমরা জানি না, হাজার হাজার সন্তানরা এখন হাসপাতালে কাতরাচ্ছে, চোখ নাই, হাত নাই, পা নাই। বাট তারপরেও তো আমরা ভালো আছি। এর মধ্যে আমাদের দেশ এমন একটা দেশ, আমরা ম্যাক্সিমামই দেশপ্রেমিক, বাট এমনও ঘটনা ঘটেছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, প্যাসেঞ্জাররা আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করার থেকে তাদের ঘড়ি, মোবাইল চুরি করার ব্যস্ত অনেক সন্ত্রাসীরা, এরকম সিচুয়েশন। তো এখন পরিস্থিতি যেটা, এটা খুবই মানে প্ল্যান করে তারা এমন ঘটনাগুলো ঘটাচ্ছে এবং যতটুকু ঘটাচ্ছে তার থেকেও বেশি প্রচার করছে এবং প্রমাণ করতে যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ এ ফেইলার। বিকজ আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট যতটুকু ন্যায় বিচার করতে পারবে, আমি জানি না কতটুকু পরবর্তীতে পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে কম্প্রোমাইজ করাটা আই থিঙ্ক ইটস মাচ ইজিয়ার। এখন ইন্টারিম গভর্নমেন্টকে সবাই ভয় পাচ্ছে, পতিত সরকার ডেফিনেটলি ভয় পাচ্ছে এবং তারা যতটুকু চেষ্টা করবে যে এই সরকারের সম্পর্কে দুর্বলতা তুলে ধরার জন্য। তো আমি মনে করি সিচুয়েশন অবনতি হয়েছে, আমরা চেষ্টা করছি আপ্রাণ। এখানে শুধু নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করলেও হবে না, আমাদের জনগণ হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। উই হ্যাভ টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই অপকর্ম করছে কারা? হাতে গোড়া 0.0001% এবং তাদের জিম্মি আমরা হতে পারি না। সো উই হ্যাভ টু ফাইট ব্যাক অ্যাজ এ নেশন এবং ধীরে ধীরে আমরা একটা সুন্দর পরিবেশ, একটা দেশ গড়ে উঠবো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব যাতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ
নির্বাচন হবে। সো বিবিসি যেটা বলেছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, এটা আমাদের সবারই জানা, আমরা জানি যে তারা এটাতে তারা খুবই, এবং এগুলো আমাদের রয়ের প্রধান উনি কলকাতায় এসেছেন, সাথে সাথে পরের দিন এতগুলো ঘটনা একসাথে হলো, অল আর অর্কেস্ট্রেটেড, অল আর প্ল্যান। এটা কেউ যে না বোঝার কোনো কারণ নাই, আমরা তো এত বেকুব আমরা না, আমরা সবাই বুঝি। সো আমাদেরকে আরেকটু সহনশীল হতে হবে, আমাদেরকে আরও অ্যালার্ট হতে হবে নাগরিক হিসাবে। আমাদের কিছু কিছু দায়িত্ব, আমি আগেও বলেছি যে গুড স্যামারিটান ল ইউএসএতে যেটা আছে, নাগরিক হিসাবে না আমার দায়িত্ব, আমরা কোনো অপরাধ হতে দেখলে তাকে বাধা দেওয়া, যদি বাধা না দিই তাহলে আমরাও সেই অপরাধের অংশীদার। তো আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রেখে সিচুয়েশনটা সহনীয় করতে হবে, দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে হবে, এবং আস্তে আস্তে আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আমরা ফিরবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী, আপনার কাছেও আসলে বিদেশি গণমাধ্যমটিতে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে তারই একটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি, যে প্রধান উপদেষ্টা দাবি করেছেন যে ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারা আসছে, অর্থনীতি সহজ করেছেন, তিনি দাবি করছেন দেশ বিদেশের আস্থা অর্জন করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক করতে পেরেছেন বলে মনে করেন আপনি? তো আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে শুধু ধরেই বলতে চাচ্ছি যে একটা, এবং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে একমত, যে এটা স্থিতিশীলতা সৃষ্টি করার একটা পায়তারা তো আছে, এবং এই সরকারের ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা তো আছেই। এখন এই এবং এই দায়, যদি আমরা যে দায়ের কথাটা বলি, দায়ের কথা বলতে হলে দায়িত্বটা কার সেটাও তো দেখতে হয় না। দায়িত্ব, দেশের স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব শুধুমাত্র কি সরকারের? এটা কি আমার দায় নাই? আমরা যারা এখন কিছু হলেই অস্থিতিশীল হয়ে উঠি, এটা কি আমার দায় না? আমরা কোথাও কেউ সিগারেট খেতে হলে তাকে আমরা মার দিতে যাব, এটা কি সরকার, শুধু সরকারের দায়? আমরা কোথাও কেউ চুরি করেছে তার হাত কেটে দিব, এটা কি শুধু সরকারের দায়? বা কোথাও সাব ইন্সপেক্টর রাতে পেট্রোল করতেছে, একটা মব ডেকে তাকে একটা পিটুনি দিয়ে দিব, একটা মার দিয়ে দিব, এটা কি শুধু সরকারের দায়? আমরা যারা সরকারের পিছনে আছি, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এখন ওদের দায়টা তো আমাদের এখানে, আমার মাননীয় প্রধান উপদেষ্টা সেই কথাটাই বলছেন, যে এরা তৈরি করছে অস্থিতিশীলতা, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের দেশের প্রতি। কাজেই এখন অ্যাপারেন্টলি এটা সরকারের দায়িত্ব, কিন্তু আমরা যদি সবার কথা চিন্তা করি, এই দায়ের ভাগ তো আমাদেরও নিতে হবে। আমরা কি কিছু হলে যে এখন আমরা মব তৈরি করতেছি, আমরা একজনকে পিটুনি দিচ্ছি, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং গাড়ি ভেঙে দিচ্ছে, বাস দেখা যাচ্ছে যে সচিবের গাড়ি বা হোক বা বড় যত গাড়ি হোক, ওখানে আমরা এক হয়ে ওই গাড়িকেই ওটা ভেঙে দিচ্ছি। আইন অমান্যতার একটা সংস্কৃতি আমরা চালু করতে চাচ্ছি, এবং এর পেছনে কারা আছে সেটা হলো এখন সবচেয়ে বড় দায়টা সেখানেই বেশি। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে আইন শৃঙ্খলা রক্ষা যারা করবে, পুলিশ এখন একটু দুর্বল অবস্থায় আছে। এই পুলিশের কিছু দুর্বলতার কারণেই এখন এই যে রাস্তাঘাটে যে যখন যা ইচ্ছা তাই করছে, এটাতে তারা একটু প্রশ্রয় পাচ্ছে। তো এই দুর্বলতাটা কাটাতে হবে, এই দুর্বলতা কাটার সময় লাগবে। পুলিশ একটা ট্রমার মধ্যে আছে, ট্রমা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। আপনি দেখেন, আমার ভাই সাহেব বললেন যে একজন কনস্টেবল, সেও তো দায়িত্ব নিয়ে দেখা যায় যে মুভ কন্ট্রোল করছে উইদাউট টাচিং এনিবডি, তাই না? এটা আপনি দেখেন, গত পরশুদিন এক সাব ইন্সপেক্টর এএসআই, সে আসামি তার জীবন বিপন্ন করে কিন্তু সে আসামি ধরে ফেলছে এবং ছাড়ে নেই তাকে। সে ছুরিকাঘাত, তার চোখে ছুরিকাঘাত হয়েছে, তবু তাকে ছাড়ে নেই। তো এবং তাকে আবার সরকার সাথে সাথে তাকে পুরস্কৃত করেছে। তো এই যে একটা মানে পুলিশও যে বের হয়ে আসছে, পুলিশও যে তার শক্তিমত্তা এবং জনগণকে সেবা করার যে মানসিকতা নিয়ে আবার বেরিয়ে আসছে, তো এটা একটা পজিটিভ দিক। তবে আরও আসতে হবে, পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে, পুলিশের শক্তি আরও বাড়াইতে হবে ভিতর থেকে, এবং সরকারের পক্ষ থেকেও পুলিশকে আরও শক্তিশালী করতে হবে। জি, আপনি লম্বা সময় যেই সাধারণ মানুষের সরাসরি সেবার সাথে যুক্ত
বাংলাদেশ পুলিশে যুক্ত ছিলেন, আপনাদের ট্রেনিং রয়েছে কিভাবে সাধারণ মানুষের সাথে মিশে সমাজ কাছে সুশৃঙ্খল করা যায়। তার প্রেক্ষিতে আপনাকে দুটো পরিসংখ্যান আমি আপনাকে তুলে ধরতে চাই ডক্টর এম আকবর আলী, যদি তার প্রেক্ষিতে প্রশ্নটি আমি জানাবো। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে গত 6 মাসে বাংলাদেশে গণপিটুনিতে 121 জন নিহত হয়েছেন, এর মধ্যে শুধু জানুয়ারিতেই নিহত হয়েছেন 21 জন। এবং আপনার যেই কার্যালয় পুলিশ, বাংলাদেশ পুলিশ, তার তথ্য বলছে ডাকাতি 50% বেড়েছে অন্যান্য সময়ের তুলনায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না কেন, আপনি কি মনে করেন? তা আমি ওই কথাটাই বললাম যে পুলিশের তো দুর্বলতা এখন আছে, পুলিশ আর একটু ডিসঅর্গানাইজড হয়ে গেছে। দেখেন যে এই যে আমাদের সিটি পুলিশে এখন যারা ছিল, একটা সব সময় কিন্তু কিছু লোকজনই ঘুরে ফিরে এই সিটি পুলিশে আমাদের এই মেট্রোপলিটন পুলিশে কাজ করেছে। তো এখন আমরা এই সরকার এসে সবাইকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখন ওই গ্রামে গঞ্জে যারা বিভিন্ন জায়গায় পড়েছিল, কানি গুমছিতে যারা পড়েছিল, যারা এই 15 বছরে তারা যারা ওসিগিরি করেন তারা কিন্তু এখন ওসি। এই 15 বছর যারা এসপি হতে পারে নাই তারা এখন এসপি। এই 15 বছরে যারা ডিআইজি হতে পারেন তারা এখন ডিআইজি। তা এদের এখন এটা একটা তাদের প্রতি বৈষম্য দূর করার একটা পদ্ধতি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের অভিজ্ঞতাও তো নাই, তারা তো অভিজ্ঞতা এখন সঞ্চয় করতে পারে নাই। এখানে একটা সমস্যা আছে। আর যেমন আমার এখন যে আমি যেহেতু আমি একটা সরকারি কাজের সাথে এখন জড়িত আছি, তো দেখা যায় যে ও চিনে না আমাকে, ড্রাইভারকে প্রতি মুহূর্তেই বলতে হয় এই বামে যাও, ডানে যাও, ডানে যাও, ওরা ঢাকা শহর চিনে না। দেখেন এই যে একটা ওরিয়েন্টেশন একটা সময় লাগে, সেইটাও এখন পুলিশের নাই। আরেকটা হলো যে পুলিশ আস্থা পাচ্ছে না, যারা কাজ করবে তারা কিন্তু একটা শেল্টার চায়, একটা বড় নেতৃত্বের অধীনে থাকতে চায়। যে পলিটিক্যাল শেল্টার কিন্তু এই গত 15 বছরে অভ্যস্ত হয়ে গেছে যে পলিটিক্যাল শেল্টার ছিল, আমি পলিটিক্যাল শেল্টারে তারা কাজ করেছে। এই ওসিরা সব সময় দেখা গেছে যে ওই এমপি সাহেবের বা দলীয় লোকদের সাথে কাজ করেছে। এখন সে জানে যে আমার কোনো সমস্যা হলে দে উইল সেভ মি, তারা আমার কাজ এগিয়ে আসবে। কিন্তু এখন পুলিশ আমাদের এই উপরের দিকের এখন আইজিপি সাহেব আসছেন নতুন, উনি কন্ট্রাক্ট সার্ভিসে, বা ডিএমপি পুলিশ কমিশনার কন্ট্রাক্ট সার্ভিসে আছে, কিন্তু মাঝখানে যারা আছে, এর নিচে যারা আছে, তারা কিন্তু অনেক দিনই চাকরি থেকে বাইরে ছিল। তারা এসে তারা যে খুব কন্ট্রিবিউট করতে পারছে তা না, এবং তারা যে আবার ওই আইজিপি সাহেবকে খুব বেশি সহায়তা দিতে পারছে তাও আমি মনে করছি না। তো এই যে গ্যাপ, উপর থেকে নিচে বিভিন্ন যে গ্যাপ তৈরি হয়েছে, এটা পূরণ করতে না পারলে পুলিশের পক্ষে প্রকৃতপক্ষে এই যেই উদ্যমে মানুষকে সেবা দেওয়া দরকার সেইটা পাচ্ছে না। এর ফলেই ওই যে গ্যাপগুলো, যেখানে রাস্তায় যেখানে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি থাকার কথা ছিল সেখানে নাই, ফলে ওখানে মব তৈরি হচ্ছে। আপনি ওখানে যদি পুলিশের সার্ভেলেন্সটা ভালো থাকতো, পুলিশের কন্ট্রোল থাকতো, রাস্তায় যদি পুলিশের কন্ট্রোল থাকতো, তাহলে কিন্তু এটা হতে পারে না। দেখা যায় আমি এখানে পুলিশের দুর্বলতা করি। আর হলো যে সরকারেরও দেখেন আমাদের এই মাঝখানে একটা অবস্থা দেখেন যে একটা অনেকের সুর কিন্তু বেজে উঠছিল, হ্যাঁ, বিভিন্ন দলের ভিতরে জামায়াত, বিএনপি, বিভিন্ন রকম একটা অনৈক্যের সুর, একটা এই এটা কিন্তু এফেক্ট করে। এটা একদিকে পুলিশের বা যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে তাদের মনোবলকে এফেক্ট করে। আরেকটা হলো সন্ত্রাসী যারা নাকি এই যে নৈরাজ্য সৃষ্টি করবে, যারা তাদেরকে আবার উৎসাহিত করে, তাহলে ডাবল এফেক্ট হয়ে যায়। পুলিশ তার এমনিই তার মনোবল কম, সে যাচ্ছে কমে আর ওরা যাচ্ছে বেড়ে, কাজেই এই অস্থিরতা তৈরি হয়। এটা এই যে আপনি যে কথা বললেন, মানবাধিকার কথা বললেন, বা ওই যে গণপিটুনিতে মৃত্যুর কথা বললেন, এটা এই গ্যাপের কারণেই এগুলো তখন হয়ে যায়। মানুষ এগুলো, আমি শরীয়তপুরে আমরা একটা দেখলাম যে 6 জন ডাকাতি করতে গিয়ে মারা পড়েছে। তো এটা এখন ওইখানে যদি নৌ পুলিশ বা এই যে টহলগুলো যদি সক্রিয় থাকতো, তাহলে তো পাবলিক আর ওই দায়িত্বটা নিত না, তাহলে তারাই ইয়ে করতো। কিন্তু হয়তো ওখানে একটা গ্যাপ আছে। জি, ডক্টর এম আকবর আলী, আপনার এই শেষ কথাটির প্রসঙ্গ ধরে আমি একটু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে জানতে চাই যে আপনার সমালোচক শেষ যে কথাটি বললেন, একটি উদাহরণ দিলেন, আমি এটি তুলে ধরে আপনাকে বলতে চাই যে অপরাধীকে ধরতে আইন নিজের হাতে তুলে নেয়া,
এই যে বিষয়টি, এটি পুলিশ ও সরকার ব্যবস্থার প্রতি এক ধরনের আস্থাহীনতা বলে মনে করেন কিনা? এটা আসলে মানুষের অনেক দিনের ক্ষোভ মানুষের ভিতরে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে আইন আমরা হাতে তুলে নেব এবং গণপিটুনিতে মানুষ মারা যাবে। এটা দিস ইজ ওয়ান ভেরি ব্যাড আফটার এফেক্ট অফ হোয়াট এভার হ্যাপেন ইন অগাস্ট অ্যান্ড সাবসিকুয়েন্টলি। এটা আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। বাট আমি মনে করি যে অমানবিক যারা, তাদের সাথে মানবিক ব্যবহার করার কোনো কারণ নাই। বাট তার মানে এটা না যে গণপিটুনি দিয়ে আপনি মেরে ফেলবেন। আমাদের যেটা সবচেয়ে মানে বড় সমস্যা ছিল গত 15 বছরে, আইনের শাসন ছিল না। আমাদের আইন ইজ ভেরি ফাইন, ব্রিটিশ থেকে আমরা এটা ইনহেরিট করেছি, আইনে সবই আছে, বাট আইনের প্রয়োগটা নাই। আমি কয়েকদিন আগে দেখলাম কোরিয়ান এক প্রেসিডেন্ট, তার হাতে হ্যান্ডকাফ লাগানো, তাকে জেলে নিয়ে যাচ্ছে, ওখানে লেখা যে আমরা আসলে সংস্কারটা কি সঠিক করছি কি করছি না। আমি অনেকবার বলেছি যে আমি 1/11-এর সময় একটা জেলা, হবিগঞ্জ জেলা দায়িত্বে ছিলাম, এবং আমি প্রায়ই খুব ইন্টারেস্ট নিয়ে জেলখানা ভিজিটে যেতাম, এবং জেলখানা গিয়ে আমার যেটা ফিলিং হয়েছে যে বাংলাদেশের আইন একেবারে হতদরিদ্র মানুষের জন্য, যারই সামান্য ক্ষমতা আছে, টাকা আছে, সে কিন্তু গ্যাপ দিয়ে বের হয়ে আসে। সো আমাদের আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। এবং আমি এই গত 2-3 সপ্তাহে চায়না গেলাম, ওখানে আমি ট্যাক্সিতে ফোনটা রেখে আমি এয়ারপোর্টে ঢুকে যাই। পরে ফোন করে ট্যাক্সি ড্রাইভারকে বলার পরে সে বললো যে আমি এক জায়গায় চলে গেছি, আধা ঘন্টা পরে এসে তোমাকে আমি ফোনটা ফেরত দিয়ে যাবো, আমাকে 150 ইউয়ান দিতে হবে, বিকজ আমার ট্যাক্সি, আমি 150 ইউয়ান দেবো, সে ফোনটা আমাকে দিয়ে গেল। চাইনিজরা তো সৎ এমনি হয় নাই, বিকজ আইনের কারণে হয়েছে। সে আমার আইফোনের মূল্য অনেক বেশি, সে 140 ইউয়ান দিয়ে আমার ফোনটা সে ফেরত দিয়ে গেল, বিকজ দে হ্যাভ ল অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ল। আমাদের ল আছে বাট ইমপ্লিমেন্টেশন নাই। তো আমাদের এই কালচারটা, একটা কালচার চেঞ্জ করতে একটা জেনারেশন লাগে। আমরা উই কান্ট এক্সপেক্ট দ্যাট অগাস্টের পরে 5-6 মাসে আমাদের খাসিলত চেঞ্জ হয়ে যাবে। ইট টেক্স টাইম, এটা সময় লাগবে আমাদের পরিবর্তন। সো আইনের শাসনটা, এবং এই গভর্নমেন্ট, প্রধান উপদেষ্টা এবং যারা আছেন, তাদের তো আর পরবর্তীতে ইলেকশন করার কোনো এজেন্ডা নাই, এমন কোনো পপুলারিটি তাদের দরকার নাই যে পরবর্তীতে। আমি মনে করি তারা খুবই দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেবে, যেটা সঠিক সেই সিদ্ধান্ত নেবে, বিকজ দে ডোন্ট কেয়ার, দে উইল ডু দি রাইট থিং। বাট এর মধ্যেও যদি কোনো উপদেষ্টা এমন কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তারাও কিন্তু জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। ইট ডাজন্ট মিন দ্যাট ইন্টারিম গভর্নমেন্টে তাদের কোনো জবাবদিহি করতে হবে না তারা যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয়। একটা মন্ত্রণালয় চালাতে গিয়ে আমি জানি যে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব, আমাদের উপদেষ্টার সংখ্যা খুবই কম, বাট তারাও যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয়, দে হ্যাভ টু বি আনসারেবল ফর দেয়ার ডিসিশন। ইফ দি নেশন অ্যান্ড ইটস পিপল সাফার্স, দে হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দ্যাট। সো আমি মনে করি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে ঠিকই, বাট এটা যে সুযোগ সন্ধানী কিছু আছে, বাট মূলত যারা চাচ্ছে যে আমাদের একটা অস্থিতির এই আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট সাকসেসফুল, তারা ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। মানুষকে দোষ দেওয়াটা ইজ দ্য সিম্পলেস্ট থিং, একটা এক্সকিউজ পাওয়াটা সবচেয়ে সহজ কাজ। আসেন আপনারা এসে দেখেন দেশটা চালানো এত সহজ কিনা। আই স্টিল থিঙ্ক দ্যাট দে আর ডুইং এন ওয়ান্ডারফুল জব। আমাদের জনগণের, আমাদেরকে তাদেরকে সাপোর্ট দিতে হবে, এবং আমাদেরকে উই হ্যাভ টু বি পার্ট অফ দ্যাট। আমার ভাই যেটা বললেন যে পুলিশের কাজ কেউ পারবে না, পুলিশের একটু অভিজ্ঞতা অভাব আছে, বাট আই এম শিওর দে আর ট্রাইং দেয়ার বেস্ট। সেনাবাহিনী ডিপ্লয়েড আছে, এবং পাশাপাশি যদি আমরা জনগণ হিসাবে যদি তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা যদি সজাগ থাকি, তাহলে এই পরিস্থিতি উন্নতি হবে আই এম শিওর। এবং এই যে আমি গতকালকে দেখলাম একজন লেফটেন্যান্ট জেনারেলের বাসায় 2 কোটি কত টাকা সিজ করা হয়েছে। একটা অফিসার, আমি জানি না এটা বৈধ টাকা কিনা অবৈধ টাকা, বাট একটা অফিসার 37 বছর চাকরি করে সে 2 কোটি টাকা কিন্তু এমন কোনো টাকা না। বাট এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের ঘরে ঘরে আছে, অবৈধ টাকা আছে, বিশেষ করে এই দোসরদের ঘরে ঘরে আছে, এই টাকাটাই কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। কেন আমরা এই টাকাগুলো উদ্ধার করার উদ্যোগ দিচ্ছিলাম? আমি একবার বলেছিলাম ধরো 1000 টাকার নোট আমরা ব্যান করে দিই, যারা অবৈধ টাকা আছে তারা ব্যাংকে আনবে না, ফলে অবৈধ টাকাগুলো মার্কেট থেকে চলে যাবে। দিস মানি ইজ ফিন্যান্সিং অল দিস অ্যাক্টিভিটিস দ্যাট ইজ গোয়িং অন। এবং এটা যদি আমরা কন্ট্রোল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কথা শুনি, আর এখানে 2 কোটি টাকা একটা বড় নিউজ হয়ে এটা চলে আসলো। হয়তো এটা অবৈধ টাকা, বাট হয়তো বৈধ টাকাও হতে পারে। এটা 2 কোটি টাকা একটা অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকতেও পারে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। বাট আমি মনে করি যে অবৈধ টাকাটাই এই আমাদের এই অপরাধগুলো ফিন্যান্স করছে, এগুলো কন্ট্রোল করা উচিত। এবং এটা কন্ট্রোল করলে আস্তে আস্তে, টাকা না পেলে মানুষ কেন রিস্ক নেবে?
বাংলাদেশে তো এমন একটা পরিবেশ হয়েছে, পলিটিক্স ইজ বিজনেস, আমি পলিটিক্স করি আমার আর্থিকভাবে উপকৃত হওয়ার জন্য, ঠিকাদারি পাওয়ার জন্য, এই করার জন্য সেই করার জন্য। সো এখানে যদি আর্থিকভাবে তারা যদি এই সাপোর্টটা না পায়, অপরাধ আস্তে আস্তে কমে যাবে। যারা আসলে অপরাধী, এই সুযোগ সন্ধানী, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং যারা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এই নৈরাজ্য তৈরি করছে তাদের বিরুদ্ধেও তাদেরকে গ্রেফতার করতে হবে, টাকাগুলো সরিয়ে ফেলতে হবে যেটা আছে মানুষের ঘরে ঘরে। মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, আমরা আলোচনায় আবারও ফিরবো একটি বিরতির সময়। আমরা একটি বিরতি থেকে আসি। দর্শক, আলোচনা হচ্ছে অস্থিতিশীলতার দায় কার, এই বিষয় নিয়ে আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলে একটি বিরতির আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি অস্থিতিশীলতার দায় কার এই বিষয়ে। স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমার পাশেই আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী, এবং তার পাশে রয়েছেন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। দর্শক, আমরা এই পর্বে ডক্টর এম আকবর আলী, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে কারো উপরে অস্থিতিশীলতার দায় যদি দেয়া হয়, তাহলে স্থিতিশীলতা আনার জন্য তো কারো না কারো দায়িত্ব আছে, তাই নয় কি? আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, অবশ্যই। তো দায় কথাটা আরেকটু দেখতে হবে যে স্থিতিশীলতা যদি তৈরি হয়, তার বেনিফিশিয়ারি কি? হ্যাঁ, দেখেন এই দেশে যদি এখন অস্থিতিশীল হয়, সবচেয়ে বেনিফিশিয়ারি কি, তার উপকার ভোগী কি, এটা চিন্তা করেন। তো এটা হলে কিন্তু ওই এর সাথে আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন রিলেটেড হয়ে যায়। মানে যে প্রতিটা সরকারের দোসররা যে এটা করছে, এই দেশে অস্থিতিশীল করছে, এটা ওনার কথার সাথে মিলে যায়। এখন দায় তো আমরা অ্যাপারেন্টলি, আমি আগে বলেছি যে অ্যাপারেন্টলি আমরা তো মানে সরকারকেই বলি যে সরকারই এর জন্য দায়ী, কিন্তু সরকারের কিছু কিছু ব্যাপার আছে যেখানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য যে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা, পুলিশ বাহিনীকে শক্তিশালী বলতে যে শুধু মানে টাকা পয়সা দিয়ে না, এই যে পুলিশের মোরালটাকে শক্তিশালী করা, যেটা এই দুই একটা কাজের মাধ্যমে হয়েছে। যেমন গতকাল আমি বললাম একজন এএসআই যে একটা আসামি ধরতে গিয়ে আহত হয়েছে, তাকে পরদিনই দেখলাম যে বিপিএম গ্যালান্টারি একটা পুরস্কার আছে, আমাদের পুলিশের হাইয়েস্ট পুরস্কার, তো ওটা দেওয়া হয়েছে। কিন্তু তো এটা কিন্তু পুলিশের মোরাল এখন এই দু একটা ইনস্টেন্স, কিন্তু এতে কিন্তু মোরাল হাই হয়। তো এই কাজগুলি করতে হবে, পুলিশের পাশে থাকতে হবে। আমি শুধু বলি যে এই যে পুলিশ কমিশনার সাহেব আছেন, ডিসিরা আছেন, তারা প্রত্যেকটা এলাকায় জনগণের সাথে এখন মিটিং করা, তাদের সাথে ইন্টারাকশন করা, তাদেরকে আস্থায় আনা যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সেবক, আমরা আপনার কাজটা করতে চাই, তা আমাকে আপনি দূরে সরিয়ে দিবেন না। তা কাজে আমাদের এখন পুলিশকে তার সেবা নিয়ে মানুষের কাছে যেতে হবে। মানুষ সেটা আমি দোকান খুলে বসে থাকবো, আমার কাছ থেকে থানায় এসে সেবা নিবে তা না, সেবা নিয়ে মানুষকে এখন মানুষের কাছে যেতে হবে, মানুষের আস্থাটা অর্জন করতে হবে। তো এই কাজটা মানে একেবারে রুট লেভেল থেকে প্রত্যেকটা থানায় করা উচিত, প্রত্যেকটা বিভাগে করা উচিত। আমি তো আমি মনে করি যে আইজিপি সাহেব যা আছেন বা উপদেষ্টা যারা এই সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন, তারা কিন্তু প্রত্যেকটা বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে এই সমাবেশগুলো করা উচিত, মানুষকে নিয়ে পুলিশকে নিয়ে দুইটা কাজ করে। তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে শক্তি দিতে হবে। যদি এখানে যদি শক্তিশালী হয়, এই জায়গাটা যদি শক্তিশালী হয়, দেখবেন যে অস্থিতিশীলকারী যারা, ওরা দুর্বল হয়ে পড়বে। এইখানে যদি আমি দুর্বল হয়ে পড়ি, ওরা কিন্তু শক্তিশালী হয়ে পড়বে, একেবারে ভাইস ভার্সা, এটার কোনো বিকল্প নাই। ডক্টর আকবর আলী, আমি একটি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। লম্বা সময় ধরে পুলিশকে যে রাজনৈতিক ব্যবহারের একটি সংস্কৃতি বাংলাদেশে রয়েছে, এখন যে পরিস্থিতি রয়েছে, আপনি কি মনে করেন যে এটি দূর করা প্রয়োজন এবং অস্থিতিশীলতা আসলে অনেকখানি কমতে পারে? হ্যাঁ, সেটা তো বটেই। আমি সেটা আগেও বলেছি যে পুলিশের একটা 15 বছরের একটা অভ্যাস হয়ে গেছিল যে রাজনীতির ছায়া তলে থাকা, এটা অভ্যাসে পরিণত হয়েছে, সেভাবেই তারা কাজ করেছে। তো এখন ওই ছায়াহীন ভাবে এখন তারা কিন্তু অনেকটা মানে অনেকটা এতিম মনে করছে আর কি। তো এখানে সরকারের এখন সবচেয়ে বড় দায়িত্ব যে আমি ওই সরকারই ওইটা ছায়া হবে, বা ডিপার্টমেন্ট এটা ছায়া হবে, যেটা যে আমাদের যে হায়ারার্কি আছে তারাই ছায়া হবে, তারাই তাদের পাশে দাঁড়াবে। এটা যদি আমরা এনশিওর করতে পারি, পুলিশে যারা কাজ করে নিম্ন থেকে, তারা যদি বোঝে যে আমি একা না, আমার সাথে আমার ডিপার্টমেন্ট আমার সাথে আছে,
আমার সিনিয়র আমার সাথে আছে, আমার বৈধ কাজের জন্য তারা আমাকে হেল্প করবে, আমার পাশে দাঁড়াবে, তাহলে কিন্তু দেখবেন যে মনোবল ফেরত আসছে, তারা কাজ করে। এরা সবাই কিন্তু কাজ করতে জানে, সবাই কিন্তু একই ট্রেনিং প্রাপ্ত, কিন্তু এই তাদের ভিতরের জিনিসটা, আমরা ওই যে পোশাক পরিবর্তন করতে বলি, পোশাক না, ভিতরের জিনিস মানুষটাকে জাগাইতে হবে, তাদেরকে দিয়ে কাজ বের করে আনতে হবে। আমরা একটু যেতে চাই নিরাপত্তা রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে। আজকের যেই বিদেশি গণমাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে তার আগে থেকে যদি বলি, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আত্মবিশ্বাসী যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে, আবার রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতার কথা বলে আসছে, তাহলে অস্থিতিশীলতা দূর করার প্রধান বাধা কোথায় মনে করেন? রাজনৈতিক দলগুলো, আমরা দেশবাসী খুবই আনন্দিত এই আন্দোলনের পর থেকেই প্রধান দলগুলো, আই এম ভেরি হ্যাপি উইথ দেয়ার স্টেটমেন্ট। তারা বরাবরই এই ইন্টারিম সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তাদের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা সাপোর্ট প্রয়োজন এবং সেটা দিচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকবে, এটাই তো গণতন্ত্র, আমরা চাই এটা হোক। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক জনগণ যাতে তাদের মতামত ব্যক্ত করতে পারে, আমরা তো সেই পরিবেশটাই চাই। আমরা সরকারের বিরুদ্ধে কথা বললাম, গুম হয়ে গেলাম, সেটা আমরা চাই না। সো রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, ওইটাই গণতন্ত্র, এটা হোক, এটাতে অস্বাভাবিক কিছু না। বাট তারপরেও এই গত 15 বছরে আপনি যাই বলেন না কেন, এই 15 বছরে টিকে থাকার জন্য সরকারের যে কোনো অঙ্গে, পুলিশে বলেন, আমলা বলেন, সেনাবাহিনী বলেন, একটা সাপোর্ট দিতে হয়েছে সে সরকারকে তার নিজের সার্ভাইভালের জন্য। এর মধ্যে কেউ কেউ হয়তো থাকতে পারে তারা মনে প্রাণে সে বিগত সরকারকে ভালোবাসতো, তাদের পক্ষে কাজ করে, তাদেরকে শনাক্ত করতে হবে। আমি মনে করি না এটা একটা বেশি সংখ্যক মানুষ হবে এটাতে, বাট তাদেরকে শনাক্ত করতে হবে। এবং আমি যেটা বললাম যে এই ফিন্যান্সিংটা বন্ধ করতে হবে অপরাধ, এবং পুলিশ তারা অত্যন্ত দক্ষ, এবং পুলিশের কাজ আমি সবসময় বলি যার কাজ তাকে করতে হবে। পুলিশের কাজ সেনাবাহিনী পারবে না। ইটস এ ব্লেসিং দ্যাট সেনাবাহিনী এখন ডিপ্লয়েড আছে, ডেভিল হান্ট চলছে, সকল বাহিনীগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেটেড একটা অপারেশন চলছে। বাট মূলত কিন্তু কাজটা পুলিশকেই করতে হবে। এবং ডিআইজি মহোদয় যেটা বললেন যে পুলিশকে শক্তিশালী করতে হবে, আমিও একমত। শক্তিশালী মানে তাদেরকে অস্ত্র দিয়ে শক্তিশালী না, তাদের মনোবলটাকে জোরালো করতে হবে, তাদের ক্যাপাবিলিটি বাড়তে হবে, আইনের শাসনকে শক্ত করতে হবে, এভাবেই কাজ চলবে। এবং পুলিশের কাজ সেনাবাহিনী পারবে না, সেনাবাহিনীর কাজ পুলিশ পারবে না, যার কাজ তাকেই করতে হবে। এবং পুলিশ এখন আন্ডার স্ট্রেংথ, উই নো দ্যাট একটা বড় সংখ্যক এখন পুলিশ নাই, এবং যারা দক্ষ ছিল অনেকেই দক্ষ পুলিশ অফিসাররা এখন নাই, যারা আছে তারাও দক্ষ, এখন নতুন করে রিক্রুট করতে হবে। এবং পুলিশ তো আপনি ডিপার্টমেন্টাল স্টোরিকে কিনতে পারবেন না, তাদেরকে রিক্রুট করতে হবে যথাযথভাবে, নিরপেক্ষভাবে। একসময় ছিল একটা নির্দিষ্ট জেলা বা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হলেই সে পুলিশের সুযোগ পেত, এখন নিরপেক্ষভাবে একমাত্র যোগ্যতার ভিত্তিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্বাচন করতে হবে, তাদেরকে প্রশিক্ষণের মধ্যে দিয়ে দিতে হবে, এবং আফটার 1 or 2 years অফ ট্রেনিং অ্যাকচুয়ালি দে উইল বিকাম এ পুলিশ। তো এটা হঠাৎ করে এই সময়টাতে সেনাবাহিনী আসে তাদের পাশে আছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। এবং আমি মনে করি না এটা কঠিন একটা কাজ, যতটুকুই মনে হচ্ছে যে আমি যখনই বিদেশে একটু দীর্ঘ সময় থাকি, যখন বাংলাদেশের নিউজ শুনি এই সাইক্লোন হচ্ছে, এই অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এই লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে, এমন একটা মনোভাব হয় যে বাংলাদেশে ল্যান্ড করার পরের দিনই আমি মারা যাব। বাট লাইফ গোজ অন, এবং এটা আমি মনে করি না একদম বিয়ন্ড কন্ট্রোল চলে গেছে। ইট ইজ স্টিল ফাইন, যেটা হচ্ছে সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। সেনাবাহিনী এখন অপারেশন আছে, অপারেশনগুলো পরিচালিত করে ইয়াং অফিসাররা। এই ইয়াং অফিসাররা দে আর দি প্যাট্রিয়ট অফ দিস নেশন। তারা অত্যন্ত নিরপেক্ষ, তাদের কাছে কোনো রাজনৈতিক দল নাই, তাদের কাছে শুধু অপরাধী আর নিরপরাধ ব্যক্তি, এবং অপরাধীরা নিশ্চয়ই তাদের বাট তাদের সংখ্যা খুবই কম। সেনাপ্রধান বলেছে 30,000 সেনা সদস্য আসে যায়, 30,000 সিকিউরিটি আর্ম ফোর্সেস ইন এ কান্ট্রি উইথ অফ 20 crore পিপল, এটা নাথিং। তো এই জন্য আমি বলি সেনাবাহিনী, পুলিশ, আনসার যত কিছু আছে, পাশাপাশি আমাদেরকেও তাদের সাথে হাত মেলাতে হবে, আমাদের তাদের স্ট্রেংথটা বাড়াতে হবে, আর জনগণ হিসাবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং উই হ্যাভ টু সাপোর্ট দেন। বাট এটা এটা না যে আমরা আইন নিজের হাতে তুলে নেব, আমরা আইন এবং গণপিটুনি করব, মানুষকে
আইন বহির্ভূত হত্যাকাণ্ড হবে, সেটা আমরা কোনোদিনও চাই না। বাট আমরা সজাগ দৃষ্টি থাকলে যথাযথ সময়ে আমরা সংবাদ দিতে পারবো আইন শৃঙ্খলা বাহিনীর। আমি আজকেও আসার সময় দেখলাম যে পুলিশ টহল দিচ্ছে, তারা যে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। আমি সেদিন এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনে আই ওয়াজ ফিলিং ভেরি হ্যাপি, ইউ কুড ভেরি স্যাড, যে এত ক্লান্ত, এত টায়ার্ড, এই দেশের আইন শৃঙ্খলা ফিরত আনার জন্য আমার মনে হয় উনি ঘুমাচ্ছে না ফর ডেজ টুগেদার। সো এভরিবডি ইজ ট্রাইং দেয়ার বেস্ট। এখন আমাদের ভালো দিকগুলোকে বেশি বেশি করে আমাদেরকে প্রচার করতে হবে টুকটাক, এবং বিশেষ করে আমাদের মিডিয়া, উই হ্যাভ টু বি ভেরি রেস্ট্রেইনড, এবং ছোটোখাটো ঘটনা ব্যাপকভাবে প্রচার করার কোনো কারণ নাই। ভালো জিনিসগুলো পুলিশের মনে আস্থা দিতে হবে, আমরা তাদের পাশে আছি, যেটা হয়েছে হয়েছে। নাও উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড অ্যান্ড বিল্ড এ বেটার বাংলাদেশ, অ্যান্ড দিস ক্যানট বি ডান বাই পুলিশ, আর্মি অর এনিবডি ইন্ডিভিজুয়ালি। উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, সবাই হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ করব। মনিরুল ইসলাম আকন্দ, আপনার কাছে আরো একটি প্রশ্ন যেটি জানতে চাচ্ছি যে ভৌগোলিক বিবেচনায় বৈশ্বিক রাজনীতির একটি অন্যতম কেন্দ্র কিন্তু এই বাংলাদেশ, এর মধ্যে আবার আভ্যন্তরীণ রাজনীতিও আছে। এই যে দুটো চাপ, একজন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখবেন অস্থিতিশীলতা দূর করার আসলে উপায়টা কি হবে? দুই দিকেই তো চাপ আছে। Well, Bangladesh is located in a very strategic location. It is very important for regional powers and superpowers. আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা চায়না সফরে গিয়েছিল, এবং ওখানে চাইনিজ ডিপ্লোম্যাটরা বক্তব্য দিয়েছে যে আরেকটা দেশের জন্য আমাদের কাজ করার, রাজনীতি করার কোনো মানে নাই। সো বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও ইম্পর্টেন্ট, চায়নার কাছেও ইম্পর্টেন্ট, ভারতেরও কাছেও ইম্পর্টেন্ট, সবার কাছেই ইম্পর্টেন্ট। আমাদেরকে এখন বুঝতে হবে যে উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ উইথ অল। আমাদের যেখানে স্বার্থ আমরা সেখানে যাব, আমাদের যেখানে চায়নাতে স্বার্থ থাকলে চায়নাতে যাব, ভারতে থাকলে ভারতে যাব, পাকিস্তানে থাকলে পাকিস্তানে যাব, যুক্তরাষ্ট্রে থাকলে যুক্তরাষ্ট্রে যাব। আমি ইন্ডিয়ান চ্যানেলে একটা টক শোতে তারা বলছিল আপনারা তো এখন পাকিস্তানের কোলে বসে আছেন, পাকিস্তানতে সমরাস্ত্র কিনবেন। আমরা উইল বাই মিলিটারি হার্ডওয়্যার ফ্রম ওয়েরএভার উই ফিল দ্যাট ইটস নেসেসারি। ইট ক্যান বি চায়না, ইট ক্যান বি ইউএসএ, ইট ক্যান বি পাকিস্তান, ইট ক্যান বি ইন্ডিয়া, ইট ডাজন্ট ম্যাটার। আমরা কোথা থেকে কী সমরাস্ত্র কিনবো এটা আরেকটা দেশ বলার কোনো কারণ নাই। এটা আমাদের দেশ, আমাদের সমস্যা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং আমাদের জন্য যেটা ভালো, ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো। সবাই আমাদের বন্ধু, প্রয়োজন হলে তারা আমাদের শত্রু। আমাদের যেখানে স্বার্থ থাকবে আমরা সেখানে যাব, যেখানে আমাদের স্বার্থ নাই সেখানে আমরা যাব না। সো এটা হতে হবে আমাদের আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ফিলসফি। এবং দেশের ভিতরে বিভেদ থাকবেই, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবেই, এবং এটাই তো একটা সুন্দর গণতন্ত্রের পরিচয়। সো আমরা ডিবেট করতে করতে একটা সুন্দর, এবং একটা গভর্নমেন্টের যদি স্ট্রং অপোজিশন না থাকে তাহলে গভর্নমেন্টের দোষ কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না। সো উই ওয়ান্ট এ ভাইব্রেন্ট পার্লামেন্ট, উই ওয়ান্ট এ ভাইব্রেন্ট গভর্নমেন্ট, উই ওয়ান্ট এ স্ট্রং অপোজিশন যারা ভুল ধরিয়ে দিবে। এবং যদি সরকার, যে নির্বাচিত সরকার পরবর্তীতে আসবে, তারা যদি ব্যর্থ হয়, জনগণের মন জয় করতে না পারে, পরবর্তী নির্বাচনে তারা পরাজয় বরণ করবে। এবং অপোজিশন যদি সত্যিকার অর্থে ভালো একটা অপোজিশন থাকে, তারা পরবর্তী ইলেকশনে আসবে। দিস ইজ হাউ এ কান্ট্রি ইজ বিল্ড। ইট ইজ নট বিল্ড বাই ওয়ান পার্সন অর ওয়ান পলিটিক্যাল পার্টি, ইটস এ বিল্ডিং ব্লক। একটা দল আসবে, তারা কাজ করবে, পরবর্তী দল আসবে, তারা আরও কাজ করবে। আমাদের দেশের সংস্কৃতিটা এমন, আগের দল যা করেছে 100% ভুল, আমি যা করেছি তা 100% রাইট। ইট ক্যানট বি। আমরা সেনাবাহিনীতে কত সেনাপ্রধান আসছে একজনের পর একজন, অ্যান্ড এভরিবডি হ্যাড দেয়ার কন্ট্রিবিউশন। এবং এই কন্ট্রিবিউট করতে করতেই এখন বাংলাদেশে আমরা একটা বিশ্বের শ্রেষ্ঠ সশস্ত্র বাহিনী হয়েছে, বিকজ এভরিবডি হ্যাজ কন্ট্রিবিউটেড। ইট ইজ এ বিল্ডিং ব্লক হোয়ার এভরিবডি হ্যাজ টু পার্টিসিপেট, আমি মনে করি। জি, আমরা একটা বিরতি নিয়ে ফিরবো আরো আলোচনায়। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, অস্থিতিশীলতার দায় কার, এই প্রসঙ্গে সময় হলো একটি বিরতির। আলোচনা আরো হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি অস্থিতিশীলতার দায় কার। আমার সাথে দুইজন অতিথি যুক্ত আছেন আজকের স্টুডিওতে। আমার পাশে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী, এবং তার পাশেই রয়েছে নিরাপত্তা আন্তর্জাতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। আমরা এই পর্বে শুরুতেই ডক্টর এম আকবর আলী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে দেশের বাস্তবতায় অনেক অপরাধী ধরা পড়লে অনেক সময় ছাড়া পেয়ে যায়, আবার পুলিশের কাছে দিলেও কতটা বিচার হবে, দীর্ঘকাল ধরেই সমাজ ব্যবস্থায় এক ধরনের আস্থাহীনতা আছে। আপনি একটি সংস্কার কমিশনের সাথে যুক্ত আছেন, আপনারাও কাজ করছেন। আপনি কি মনে করেন আসলে কেমন পরিবর্তন প্রয়োজন, কিভাবে আসলে সেই পরিবর্তনগুলো আসতে পারে? ধন্যবাদ। আমি আমার ওই প্রশ্ন জবাব দেওয়ার আগে ডক্টর মনিরুল ইসলাম সাহেবের কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাচ্ছি, যে এই যে আমাদের অবস্থানটা মানে আমাদের জিওগ্রাফিক অবস্থানটা, এটা এমন যে দেখেন 3 দিকেই ইন্ডিয়া,
তাই না? এখন এই দেশটাকে তারা একসময় কবজা করে রেখেছিল একটা বিশেষ পার্টির সাহায্যে। এখন তাদের সেই দোসরগুলো নাই, কাজেই তারা এই আমাদেরকে চতুর্দিক দিয়ে কিন্তু প্রায় মানে আমাদেরকে অস্থিতিশীল করে রেখেছে। তো এটা এবং এই সরকারকে তারা টিকতে দিবে না, এটাই হলো তাদের, এবং এটা ওই দেশে বসে বসেই কিন্তু সেই যাকে আমরা তাড়িয়ে দিয়েছি সেই এই কাজটা করছে, এবং এটা আমাদের প্রতিবেশী সরকারের সহায়তায়। তো এরকম যদি বড় প্রতিবেশী বা এরকম মানে যদি বন্ধুসুলভ প্রতিবেশী না থাকলে কিন্তু একটা দেশের অস্থিতিশীলতা বেশি বাড়তেই পারে। তো কিভাবে এটা দূর করা যায়, এটা তো এখন যদি আমরা ওই প্রতিবেশী সহায়তা পাই তাহলে কিন্তু একটা সলভ আমরা হয়ে যায়। আমরা তো চাই যিনি ওখানে আসেন, যিনি অস্থিতিশীলতার কলকাঠি নাড়াচ্ছেন, আমাদের এখানে আইনের সুপার্দ করা হোক, তার বিরুদ্ধে অ্যালার্ট জারি করা হয়েছে, তাকে নিয়ে আসা, তাকে আমাদের হাতে আইনের কাছে সমর্পণ করা হোক। তাহলে তো একটা অস্থিতিশীলতার একটা উৎস আমরা বন্ধ করতে পারি। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আমাদের অভ্যন্তরীণ যে আমি যে পুলিশের কথা বলেছি, পুলিশের একটা সংস্কার কমিশন হয়েছে, ওখানে কিন্তু পুলিশের মডার্নাইজ করার জন্য, পুলিশকে শক্তিশালী করার জন্য প্রস্তাবনা আছে, ওখানে পুলিশ কমিশনের কথা বলা আছে। তাই আমরা এই পুলিশ কমিশন প্রস্তাব যদি প্রস্তাবই থাকে, কাগজেই থাকে, তাহলে তো আর ওটার কোনো লাভ নেই। তাই আমরা দেখতেছি যে এটা এখানে নিয়ে একটু টানা হাসরা চলছে। তো এই কমিশন, এই পুলিশ যে কমিশনের যে রিপোর্ট আসলে, পুলিশ কমিশন একটা স্থায়ী কমিশন হওয়া দরকার, যার অধীনে পুলিশ চলবে, যেখানে তখন আর পুলিশ আর রাজনৈতিক বলয় খুঁজবে না, পুলিশ আর প্রভু খুঁজবে না। তারা যদি যে জানে যে আমার একটা স্থায়ী একটা কাঠামো আছে, আমি সেটার নিচে আশ্রয় পাবো, তাহলে কিন্তু পুলিশ শক্তিশালী হবে, পুলিশ কাজ করতে পারবে। তো সেটা কেন হচ্ছে না? এটা করা এখন ইমিডিয়েট এটা করা দরকার, যেটা আমরা পুলিশ কমিশন থেকে যেটা দেওয়া হয়েছে। তো এটা আমরা দাবি করব যে এটা করলে পুলিশের এই যে একটা ইনস্টেবিলিটি পুলিশের মধ্যে যে আছে, এটা দূর হয়ে যাবে আমার বিশ্বাস আর কি। আর হলো যে পুলিশের হাতে, পুলিশ তো আসলে বিচার করে না। বিচার আপনি যেটা বললেন যে পুলিশের হাতে দিলে বিচার হবে কিনা, পুলিশ বিচার করে না। পুলিশ বিচারের প্রথম অংশটা করে, পুলিশ তদন্ত করে এটা তাদেরকে বিচারে সমর্পণ করে। দেখেন ওইখানে দেখেন এবার সংস্কার কিন্তু শুধু পুলিশে হয় নাই, সংস্কার কিন্তু বিচার বিভাগেও হয়েছে, অর্থাৎ সেখানেও সমস্যা ছিল, তাহলে তো সংস্কার হবে কেন? কাজে ওখানে যে ইয়েগুলো সংস্কারটা প্রয়োজন আছে, ওখানে যাতে যে সংস্কারের যে ইয়েগুলো সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা দরকার। পুলিশ সাক্ষ্য প্রমাণ ওখানে হাজির করলো, দিল, আর ওখানে যদি সেটা গুবলেট হয়ে যায় তাহলে তো সমস্যা। কাজে ওখানে ওই সংস্কারগুলো করা প্রয়োজন। তাহলে দেখবেন যে পুলিশ প্রাথমিকভাবে বিচারের প্রাথমিক কাজটা পুলিশ করে দিচ্ছে, বাকি কাজটা বিচার বিভাগ করে দিবে, তাই তখনও বিচার হবে, ইটস শিওর। আর অস্তিত্বের আরও অনেক উৎস আছে, শুধুমাত্র যে অস্তিত্বের উৎস তো অর্থনৈতিক কিছু ব্যাপার আছে, তাই না? সেখানেও আমাদের এখন হাত দিতে হবে। এখন দ্রব্যমূল্যটা সহনশীল হয়ে আসতেছে, কিন্তু অনেক সিন্ডিকেট তো আমরা এখনো ভাঙতে পারি নাই, বরং অনেক জায়গায় সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা দেখছি। তো সেই সিন্ডিকেটগুলোতে হাত দিতে হবে। এই যে রোজার মাসে আসতে দেখবেন যে কিছু কিছু জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে, অথচ আমরা আমাদের আমাদের উপদেষ্টাদের মুখেই শুনি যে বিদেশে যে অন্যান্য আরব দেশ থেকে সেখানে ওই জিনিসগুলো রোজার দিনে যে জিনিসগুলো চলে সেগুলোর দাম কমে যায়, কিন্তু আমাদের দেশে এটাকে এখন কি সরকার পারবে করতে? এটা কি ওই যে ব্যবসায়ের মনোভাব, তার একটা দায় আছে না? তার দায় আছে এবং দায়িত্ব আছে, সেটা এটা করে না কেন? ব্যবসায়ী তো আসলে একটা পুরা সমাজের অনেক কিছু চালায়। তো এখন আমরা হয়তো আগে দেখেছি যে ব্যবসায়ীরা একটা বিশেষ শক্তিকে তারা লালন পালন করেছে, তাদের পিছনে সব সময় ছিল। সেই ব্যবসায়ীরা এখন কোথায়? তারা তো এখন গাঢাকা দিয়ে আছে, কিন্তু সৎ ব্যবসায়ী তো আছে। তারা কেন এখন এই দায়িত্বটা নিচ্ছে না যে দেশকে যারা যে কুচক্রীর হাতে যেন না যায়, ব্যবসায়টা যেন কোনো সিন্ডিকেটের হাতে না যায়, এইখানে তাদের হাত। আপনি যথার্থই বলেছেন। আমরা
আমরা একটু যেতে চাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। আপনার সহ আলোচক যেটি বলছেন যে পুলিশ আসলে বিচার করে না, বিচারের মুখোমুখি নিয়ে যায়, তদন্তের কাজটি করে, তবুও এক ধরনের সাধারণ মানুষের কাছে একটি সাধারণ ভাবনা রয়েছে যে অপরাধীদের পুলিশের হাতে দিলেই একটি বিচারের কাজ সত্যিকার অর্থে এগিয়ে যাবে। এটি খুব সহজ একটি বার্তা সাধারণ মানুষের জন্য, কিন্তু এই সহজ বার্তাটি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে পৌঁছে দিতে কঠিন হয়ে যাচ্ছে কেন? আমি ছোটবেলায় আমার বাবা মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করে, আমি প্রাইমারি স্কুলে পড়েছি 4 বছর ওখানে। এবং একবার আমাদের ক্লাসে, আমি তখন ক্লাস 3-তে পড়ি, টিচার সবাইকে জিজ্ঞেস করলো যে তুমি বড় হয়ে কি হতে চাও। এবং আমার স্পষ্ট মনে আছে আমরা 30 জন বোধহয় স্টুডেন্ট ছিলাম, 30 জনের মধ্যে 20 জনের বেশি বলেছিল যে আমি পুলিশ অফিসার হতে চাই। বিকজ মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ একটা ভেরি রেসপেক্টেড একটা বাহিনী। পুলিশের কাছে যাওয়া মিনস আপনি নিরাপত্তা পাবেন, আপনি ন্যায় বিচার পাবেন, এরকম একটা সিচুয়েশন তারা সৃষ্টি করেছে সমাজে, পারসেপশন সৃষ্টি করেছে সমাজে। আর বাংলাদেশে জাস্ট অপোজিট একটা কথা আছে যে তুমি সহজে তুমি পুলিশের কাছে যাবা না, আইনজীবীর কাছে যাবা না, তোমার প্রবলেম না থাকলে প্রবলেম সৃষ্টি হবে। সো এই পারসেপশন প্রিভেইল ইন বাংলাদেশ, এই পারসেপশনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যখন বিপদে থাকবো আমরা থানা থেকে দূরে থাকবো না, আরও গিয়ে থানাতে যাব, এবং পুলিশ এমন হবে যে আমাদেরকে তারা সাহায্য করার মনোভাব থাকবে, আমাদেরকে বিপদে ফেলে যাতে কোনো অন্যায় করতে না পারে। তো এই মানসিকতা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং পুলিশের প্রতি আমি খুবই সমবেদনশীল কিছু কিছু ক্ষেত্রে। আমি ঢাকা শহরে যখন একটা ট্রাফিক পুলিশকে দেখিয়ে ধুলা আচ্ছন্ন একটা আওয়াজ, শব্দ দূষণ একটা পরিবেশে সে ডিউটি করছে, কত টাকা বেতন পায় সে? এই টাকাতে সে তার পরিবার চলে কিনা? আমি একবার জিজ্ঞেস করলাম যে তুমি বাবা তোমার খাওয়ার ব্যবস্থা কি? কে বলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তুমি আসছো কীভাবে? আমি নিজ খরচে আসছি। সো আমাদের সিঙ্গাপুরে আমি শুনেছি একজন সাংসদের বেতন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতনের সমান। তার হোয়াইট হাউস আর এয়ারফোর্স ওয়ান নাই, বাট তার বেতন এত বেশি, বিকজ সিঙ্গাপুর মনে করে যে আইন যারা বানাবে তাদের জীবন নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে তো আইনে তারা মনোনিবেশ করতে পারে না। সো আর্থিকভাবে তাদেরকে এমনভাবে স্বাবলম্বী করে তোলে যে ব্যবসায়িক দিকে তাদের মনোনিবেশ করতে হবে না। আবার বাংলাদেশে একটা সাংসদের কত বেতন, একটা পুলিশ কনস্টেবলের কত বেতন? তো সরকারিভাবে যারা সরকারি কর্মকর্তা থাকবে তাদেরকে এমন আর্থিকভাবে এমনভাবে আর্থিক সহায়তা দিতে হবে যে সে সম্মানের সাথে সমাজে টিকে থাকতে পারে, তার অন্য কোনো ধান্দা করার কোনো কারণ নাই, সে ওই অর্থ দিয়েই সে একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারে। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যের ব্যাপারে আমি হজে যখন প্রথমবার গেলাম দেখলাম যে বড় বড় ট্রাকে 18 হুইলার গাড়িতে ফ্রি খাবার দিচ্ছে। শেষ করে দিই, আমি খুব সংক্ষেপে বলি, ফ্রি খাবার দিচ্ছে। এবং সৌদি আরবের ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে থাকে কখন রোজার মাস আসবে যাতে মানুষকে হাজিদের মধ্যে ফ্রি খাবার দিতে পারে। আনফর্চুনেটলি বাংলাদেশের ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে থাকে কখন রোজার মাস আসবে, তারা জনগণকে জিম্বি করে বেশি দাম নিয়ে তারা একটা লাভ করে। সো আমাদের উই হ্যাভ টু বি অনেস্ট, এবং অনেস্টি কিন্তু টাকা চুরি করলেই শুধু ডিসঅনেস্ট না, ক্ষমতার অপব্যবহার করা, ন্যায় বিচার না করা, নিরপেক্ষ না হওয়া, সব কিছু কিন্তু সততার মধ্যে আসে। এবং যাদের বেশি ক্ষমতা তাদেরকে আরো বেশি বেশি অনেস্ট হতে হবে। এবং অনেস্টি ইজ ওয়ান সলিউশন দ্যাট ক্যান চেঞ্জ দিস কান্ট্রি, ইজ ব্রিং অনেস্টি ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার নেচার। এটা আনলেই সবকিছু ঠিক হয়ে যাবে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ এবং ডক্টর এম আকবর আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অস্থিতিশীলতার জন্য দায়ীদের বিতাড়িত করার দায়িত্ব এককভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, দায়িত্ব রয়েছে সব স্তরের নাগরিকদেরও। এই কাজে আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের কাছে তুলে দিতে হবে, নিশ্চিত করতে হবে অপরাধীদের বিচার, যার মাধ্যমে গড়ে উঠবে সত্যিকারের আগামীর সুন্দর বাংলাদেশ। এমন প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।